হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? কল্পনার জগৎ চ্যানেলের গল্পগুলি যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। বেলের মুখটা মুহূর্তেই উঠে গেল। সারোয়ার খান স্নেহভরা গলায় বললেন, ইরা তো বেলার সবচেয়ে কাছের বন্ধু। গতকাল থেকে ওর সঙ্গেও কথা হয়নি। ওকে ফোন করে নিয়ে এসো, সবাই মিলে কোথাও ঘুরে এসো। কাছাকাছি কোনো পার্ক, নদীর পার কিংবা রেস্টুরেন্টে বসে গল্প করো। সারাক্ষণ এই বাড়ির মধ্যে থাকা মন ভালো হবে না। মিহানের মুখে হাসি ফুটে উঠল। আইডিয়াটা কিন্তু দারুণ দিয়েছেন চাচ্চু। ঠিক তখনই বেলা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না, আমি কোথাও যাব না। সবাই তার দিকে তাকালো। বেলা নিচের দিকে তাকিয়েই বলল, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আমি এখানেই থাকবো। সারোয়ার খান কোমল গলায় বললেন, কেন মা, ভালো লাগছে না? এই ভালো না লাগাটাকেই তো দূর করার জন্য যেতে হবে। বেলা আবারও মাথা নাড়ালো। চাচ্চু প্লিজ, আমাকে জোর করো না। নাজনীন সুলতানা মেয়ের পাশে গিয়ে বসে তার হাতটা ধরে বললেন, এভাবে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে হবে? মানুষের জীবন সবসময় নিজের ইচ্ছে মতো চলে না মা, একটু বাইরে গেলে মনটা হালকা হবে। বেলা চুপ। বাশার খানও মৃদু হেসে বললেন, আর ইরা থাকবে, ও তোকে এক মুহূর্ত চুপ থাকতে দেবে না। বিহান সঙ্গে সঙ্গে সুযোগটা লুফে নিল। একদম ঠিক, আর আমি আছি না, আজকে এমন এমন কাণ্ড করবো যে তোরা হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলবি। বেলা মৃদু বিরক্ত হয়ে বলল, ভাই, আমার হাসতে ইচ্ছে করছে না। এটা তো সমস্যা, তাই তোকে হাসাতেই হবে। কথাটা বলেই বিহান নিজের ফোন বের করে নাটকীয় ভঙ্গিতে বলল, এইমাত্র আমি সিদ্ধান্ত নিয়েছি। অপারেশন বেলার হাসি শুরু হলো। বাশার খান হেসে ফেললেন। সারোয়ার খানও মুচকি হেসে বললেন, দেখেছো, বিহানও আমার সঙ্গে একমত। বেলা অসহায় চোখে একবার বাবা একবার চাচ্চুর দিকে তাকালো। সবাই একই কথা বলছে। সে বুঝে গেল আর না করে লাভ নেই। ধীরে ধীরে মাথা নিচু করে আসতে বলল, আচ্ছা যাব। বিহান সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসিত হয়ে উঠল, ইয়েস, এই তো আমার বোন। সে সঙ্গে সঙ্গে বেলার ফোন নিয়ে ইরার নাম্বারে কল দিল। ইরা ফোন রিসিভ করে বলল, হ্যালো বেলা, তোর খবর কি? গতকাল থেকে অনেক কল দিলাম, ফোন রিসিভ করছিস না কেন? ওপাশে বিহান দুষ্টু গলায় বলল, হ্যালো মিস ইরা, আমি বেলা নই, বেলার একমাত্র হ্যান্ডসাম ভাই বলছি। আপনার জন্য একটা বিশেষ দায়িত্ব আছে। ইরা অবাক হয়ে বলল, কী দায়িত্ব? আজকে আপনাকে আমাদের সঙ্গে ঘুরতে যেতে হবে। এটা অনুরোধ করব না, সরাসরি আদেশ। ওপাশ থেকে ইরা হেসে বলল, আপনি আবার আমাকে আদেশ দেওয়ার কে? আমি হচ্ছি আজকের ট্যুর ম্যানেজার। ড্রয়িং রুমে বসে থাকা সবাই একটু হেসে উঠল। আর সেই হাসির মাঝেই বেলার ঠোঁটের কোনো খুব ক্ষীণ, প্রায় অদৃশ্য একটা হাসির রেখা ফুটে উঠল। সে হয়তো কেউ খেয়াল করেনি, কিন্তু একজন ঠিকই দেখেছিল। সায়র। মেয়েটার মুখে এতক্ষণ পর সামান্য হাসি দেখে তার বুকের ভেতর জমে থাকা ভয়টা আর ভারটা যেন অল্প একটু হলেও কমে এলো। ইরার সঙ্গে ফোনে কথা শেষ হলেই বিহান মোবাইলটা পকেটে ঢুকিয়ে হেসে বলল, ব্যাস, আর মাত্র 10 মিনিট, তারপর এই পরিবেশ পুরো পাল্টে যাবে। বাশার খান মুচকি হেসে বললেন, তোর আত্মবিশ্বাসটা দেখছি আগের মতোই আছে। আত্মবিশ্বাস না আব্বু, অভিজ্ঞতা। নাজনীন সুলতানা হালকা হেসে ফেললেন। অনেকক্ষণ পর তার মুখেও একটু হাসি দেখা গেল। বেলা অবশ্য চুপচাপ বসেছিল, মাথাটা নিচু, যেন আশেপাশের কোনো কিছুই তার কানে যাচ্ছে না। সারোয়ার খান বিষয়টা লক্ষ্য করছিলেন। তিনি ধীরে ধীরে উঠে এসে বেলার সামনে বসলেন। খুব কোমল স্বরে বললেন, মা। বেলা মুখ তুলে তাকালো। চাচ্চু, একটা কথা বলবি? জি। তুই কি আমার উপর রাগ করেছিস? বেলা অবাক হয়ে মাথা নাড়ালো। না, তোমার উপর রাগ করব কেন? তাহলে আমার একটা কথা রাখ। বেলা চুপ করে রইল। সারোয়ার খান তার মাথায় আলতো করে হাত রেখে বললেন, আগামীকাল সারাদিন শুধু কান্না করেছিস। এত কান্না করলে মানুষ ভেতর থেকে ভেঙে যায়। আমি চাই না আমার মেয়েটা এভাবে ভেঙে পড়ুক। আমার মেয়েটা। এই কথাটা শুনেই বেলার বুকটা কেঁপে উঠল। চোখের কোণে আবার পানি জমে উঠল। সারোয়ার খান মৃদু হেসে বললেন, দেখলি, আবার কাঁদছিস। আমি আমি চেষ্টা করছি চাচ্চু নিজেকে স্বাভাবিক রাখার। সারোয়ার খান দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি তোর জীবনে যা হয়েছে সেটা মেনে নেওয়া সহজ নয়, কিন্তু একটা কথা মনে রাখিস, এই বাড়িতে তুই একা না। তিনি একবার সায়রের দিকে তাকিয়ে আবার বললেন, আমি আছি, তোর চাচি আছেন, যদিও এখন সে অনেক কষ্টে আছেন। তোর আব্বু আম্মু আছে, বিহান আছে, সায়র আছে। বেলা ধীরে ধীরে চোখ মুছে ফেলল। চাচ্চু, আমি শুধু চাই আমার জন্য আর কেউ কষ্ট না পাক। কেউ কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে। সারোয়ার খান শান্ত কণ্ঠে বললেন, সেটা তো তোর হাতে নেই মা।
কখনো কখনো আল্লাহ এমন কিছু লিখে রাখেন যেটা মানুষ চাইলেও বদলাতে পারে না, তখন আমাদের শুধু ধৈর্য ধরতে হয়। বেলা কোনো উত্তর দিল না। ঠিক তখনই বাইরে একটা সিএনজির হর্ন শোনা গেল। বিহান সোফা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। এই যে, মনে হচ্ছে টর্নেডো এসে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি আসলো কিভাবে? সায়র ভ্রু কুঁচকে বলল, টর্নেডো? বিহান হেসে বলল, ইরা এসেছে। কথা শেষ হতেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো ইরা, হাতে ছোট্ট একটা ব্যাগ, চোখ মুখে উদ্বেগ। ভেতরে ঢুকেই প্রথমে সবাইকে সালাম দিল। সবাই উত্তর দিতে না দিতেই তার চোখ বেলার ওপরে গিয়ে থামলো। মাত্র একদিনের ব্যবধানে মেয়েটা কতটা বদলে গেছে। মুখ ফ্যাকাশে, চোখ ফুলে লাল, ঠোঁটে হাসির লেশ মাত্র নেই। ইরার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে গিয়ে বেলাকে জড়িয়ে ধরে বলল, পাগলি। এই একটি শব্দ শুনেই বেলা নিজেকে আর সামলাতে পারল না। সে শক্ত করে ইরাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ইরা। ড্রয়িং রুমে উপস্থিত সবাই নিঃশব্দে সেই দৃশ্যটা দেখছিলেন। বন্ধুত্বের সম্পর্কটা কখনো রক্তের সম্পর্কের চেয়েও গভীর হয়ে ওঠে। আজ সেই দৃশ্যটা যেন চোখের সামনে ফুটে উঠেছে। ইরা আলতো করে বেলার মাথায় হাত বুলিয়ে বলল, আর কাঁদবি না। এখনও তৈরি হসনি, আয় আমি তোকে সাজিয়ে দিই। ঠিক তখনই বিহান গলা খাকারি দিল। আমাদের সামনে এত আবেগ দেখানোর দরকার আছে? ইরা চোখ পাকিয়ে বলল, আপনার সমস্যা কি? সমস্যা হলো আমার শার্ট ভিজে যাবে মনে হচ্ছে। ইরার সঙ্গে সঙ্গে একটা কুশন তুলে ছুঁড়ে মারল। চুপ করেন। আপনার বুকে গিয়ে আমরা কান্না করছি নাকি? আরে আস্তে আস্তে না আসতে নিরীহ ছেলেটার উপর হামলা শুরু করে দিলেন। ইরা মুখ বাঁকিয়ে বেলারকে উপরে নিয়ে গেল। গাড়ির ইঞ্জিন স্টার্ট হতে না হতেই বাড়ির বিশাল লোহার গেটটা ধীরে ধীরে খুলে গেল। বিকেলের কোমল রোদ ইতিমধ্যেই চারপাশটাকে উজ্জ্বল করে তুলেছে। রাতের ভারী অন্ধকার আর বিষণ্ণতার বিপরীতে আজকের আকাশটা ছিল একেবারে নির্মল। হালকা বাতাস রাস্তার দুপাশে কৃষ্ণচূড়ার ডালপালাগুলো তুলছে। প্রকৃতি যেন নিজেই নিয়মের সুন্দর, অথচ সেই সৌন্দর্যের ছোঁয়া এখনও গাড়ির ভেতরে বসে থাকা একটি মানুষের মন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ড্রাইভিং সিটে বসে আছে সায়র, তার পাশের সিটে বিহান, আর পেছনের সিটে পাশাপাশি বসে আছে বেলা ও ইরা। আশেপাশে পাশাপাশি বসলেও বেলার দৃষ্টি ছিল জানালার বাইরের দিকে। গাড়ির কাচের ওপাশে ছুটে চলা শহরটাকে দেখছিল ঠিকই, কিন্তু তার চোখে কোনো কৌতূহল ছিল না। মনে হচ্ছিল বাইরে কিছুই তাকে স্পষ্ট করতে পারছে না। সায়র খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। দুই হাত শক্ত করে স্টিয়ারিং ধরে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে রিয়ার ভিউ মিররে তার চোখ চলে যাচ্ছে পেছনের সিটে। বেলা এখনও আগের মতো নিশ্চুপ। সেই নিশ্চুপ মুখটা দেখলেই তার বুকটা ভারী হয়ে উঠছে, কেমন অদ্ভুত ভারী হয়ে উঠছে। গতকাল নিজের সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই, কিন্তু সেই সিদ্ধান্তর ভারটা যে বেলার কাঁধে সমানভাবে এসে পড়েছে, সেটা তাকে বারবার কষ্ট দিচ্ছে। নীরবতা বেশ কিছুক্ষণ ধরে গাড়ির ভেতরে দখল করে রাখলো। শেষ পর্যন্ত সেই নীরবতা ভাঙার দায়িত্ব যথারীতি নিজের কাঁধে তুলে নিল বিহান। সে হঠাৎ সামনের ড্যাশবোর্ডে আলতো টোকা দিয়ে নাটকীয় গলায় বলল, সায়র, একটা কথা বলি। বল। এই গাড়িতে কি কথা বলা নিষিদ্ধ? সায়র মুচকি এসে বলল, কেন? কারণ আমরা বোর হচ্ছি। বের হয়েছে প্রায় 10 মিনিট হতে চলল। এই 10 মিনিটে তুই মোটে 3টে শব্দ বলেছিস, সিট বেল্ট বাঁধো, দরজা লাগাও আর চলো। এর বাইরে তোর মুখ থেকে আর কোনো শব্দ বের হয়নি। ইরা সঙ্গে সঙ্গে হেসে ফেলল। আমি তো শুধু ভাবছিলাম, শুধু আমারই এমন মনে হচ্ছে। বিহান দীর্ঘশ্বাস ফেলে বলল, এভাবে চলতে থাকলে আজকে আমরা ঘুরতে না গিয়ে শোকসভা করে বাড়ি ফিরব। ইরা দুষ্ট ভঙ্গিতে মাথা নাড়ালো। আমারও তাই মনে হচ্ছে। সায়র এবার হালকা এসে বলল, তোদের দুজনকে একসঙ্গে আনাটাই ভুল হয়েছে। কেন? তোরা দুজন একসঙ্গে থাকলে 5 মিনিটও শান্তি থাকে না। ইরা ভ্রু কুঁচকে বলল, দোষটা সবসময় আমাদেরই কেন হবে? বিহান সঙ্গে সঙ্গে প্রতিবাদ, একদম, আজকে আমরা নির্দোষ। বাকিয়ে বলল, আপনার মুখে এই কথাটা শুনে হাসি পাচ্ছে। বিহান অবাক হওয়ার ভান করে বুকের ওপর হাত রাখলো। দেখেছিস সায়র, এই মেয়েটা আমাকে সম্মানই করে না। সম্মান পাওয়ার মতো কাজ করতে তো হবে। আচ্ছা তাহলে বলো, আমি কী এমন করেছি? ইরা আঙুল গুনে গুনে শুরু করলো। প্রথমত ফোনে আমাকে আদেশ করেছেন, দ্বিতীয়ত বাড়িতে ঢুকতে আমার সঙ্গে তর্ক করেছেন, তৃতীয়ত। থামুন থামুন। বিহান হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করলো। আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আমার বিরুদ্ধে আপনার কাছে বিশাল চার্জশিট জমা আছে। কথাটা শেষ হতে না হতেই গাড়ির ভেতরে হালকা হাসির রোল উঠল। অনেকক্ষণ পর বেলার ঠোঁটে ওর কোনো অজান্তেই এক ফোঁটা হাসি ফুটে উঠল। সেটা খুব ক্ষণস্থায়ী ছিল, কিন্তু সেই ছোট্ট হাসিটুকুও সায়রের চোখ এড়ালো না। রিয়ার ভিউ মিররে ভেসে ওঠা সেই হাসি দেখে অদ্ভুত এক প্রশান্তিতে নেমে এলো তার মুখে। সে কিছু বলল না, শুধু মনে মনে ভাবলো, এই হাসিটা যদি ধীরে ধীরে আবার ফিরিয়ে আনতে পারি, তাহলেই হয়তো আজকের সব কষ্ট একদিন দূর হয়ে যাবে। বেলা,
আবার সেই চঞ্চলবতী ফিরে আয়। ঠিক সেই সময় রাস্তার সামনে একটি ছোট্ট গর্ত গাড়ির হালকা ঝাঁকুনি খেলো। অপ্রস্তুত হয়ে বেলা সামনের দিকে একটু ঝুঁকে পড়ল। প্রতিক্রিয়াস্বরূপ ষাঁড়ের পা হাতটা স্বতঃস্ফূর্তভাবে পেছনের দিকে সরে এলো, যেন কোনো অদৃশ্য আশঙ্কা থেকে আগলে রাখতে চাইছে। যদিও তাদের মাঝে সিটের দূরত্ব ছিল, তবুও সেই অসচেতন প্রক্রিয়াটা বেলার চোখ এড়ালো না। এক মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি রিয়ার ভিউ মিররের মাধ্যমে এক হয়ে গেল। কেউ কিছু বলল না। ষাঁড় নিঃশব্দে স্টিয়ারিংয়ে মন দিল, আর বেলা ধীরে ধীরে মুখ ফিরিয়ে জানলার বাইরে তাকিয়ে রইল। কিন্তু এবার তার বুকের ভেতর অস্থিরতার সঙ্গে যেন অচেনা নিরাপত্তাবোধও নীরবে জায়গা করে নিতে শুরু করলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? কল্পনার জগৎ চ্যানেলের গল্পগুলি যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন।